শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আজকে আলোচনা করব উত্তর 24 পরগনার যে আসনগুলো রয়েছে। পশ্চিমবাংলার 42টা লোকসভার মধ্যে উত্তরে আসনগুলো আছে, সেই আসনগুলো কারা কারা জিততে পারে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাম, কংগ্রেস, বিজেপি, টিএমসি সহ নতুন একটি দল সংযোজন হয়েছে, তার নাম হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ আইএসএফ। আমরা দেখতে পাচ্ছি যে 2021-এ বিধানসভায় এই দলটি আত্মপ্রকাশ করে। ক্রমশই দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পশ্চিমবাংলায় সংখ্যালঘু এবং পিছিয়ে বর্গের মানুষ, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের মসিয়া হয়ে উঠছে নওশাদ সিদ্দিকীর হাত ধরে। আমরা দেখতে পাচ্ছি যে কাকদ্বীপ থেকে নিয়ে গোসবা থেকে নিয়ে আপনার কলকাতা থেকে নিয়ে বাসন্তী, মুর্শিদাবাদ, সমস্ত জায়গায় ছোট্ট ছোট্ট করে এই দলটি কিন্তু তারা বিস্তার লাভ করছে। আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় 2024-এর লোকসভা ভোট কিন্তু একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ 8টি জায়গায় তারা প্রার্থী দিয়েছে। আজকে আলোচনা করব মূলত উত্তর 24 পরগনার 5টি লোকসভা রয়েছে। উত্তর 24 পরগনায় 5টির মধ্যে আপনার বনগাঁ, বারাসাত, দমদম, আপনার বসিরহাট, বারাকপুর রয়েছে। বিশেষ করে আজকে আলোচনা করব বসিরহাট, এবং আমি বসিরহাটে আসব। বসিরহাটে 3টি প্রার্থী দাঁড়িয়েছে উল্লেখযোগ্য। শাসক দলের হাজী নুরুজ্জামান, আইএসএফ এর শহীদুল ইসলাম মোল্লা, এবং আপনারা জানেন যে সন্দেশখালী নিয়ে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়েছিল কয়েকদিন আগে, এবং সেই সন্দেশখালীর প্রতিবাদী মুখের মধ্যে একজন রেখা পাত্র, তাকে কিন্তু বিজেপি প্রার্থী করেছে। আজকে আলোচনা করব। প্রথমে আসবো বসিরহাট লোকসভা কেন্দ্রে নিয়ে। বসিরহাট লোকসভা কেন্দ্রে 3টি প্রার্থী হিসেব করলে 3 জনই জিততে পারে। কারণটা আপনাদেরকে পরিষ্কার করে আমি বলে দিলাম। হাজী নুরুল ইসলাম এই জায়গা থেকে আরো একবার জিতেছিল লোকসভায়। পরবর্তীকালে ওনাকে ওখান থেকে ট্রান্সফার করে অন্য কোনো জায়গায় দেওয়া হয়, সেই জায়গায় পরাজিত হয়। পরবর্তীকালে ফের উনি হাওড়ার কোনো একটি জায়গা থেকে বিধানসভায় যেতে, বর্তমানে উনি কিন্তু বিধানসভার বিধায়ক। সেই জায়গায় হাজী নুরুজ্জামানকে দাঁড় করানো হয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। আপনারা জানেন যে বর্তমান শাসক দল সবসময় চমক দিতে ভালোবাসে, এবং সেই চমকগুলো পশ্চিমবাংলার মানুষকে মানে বিভ্রান্ত করার চমক দেখানো হয়। দেখেছিলেন আগের লোকসভায় দাঁড়িয়েছিল নুসরত জাহান, কিন্তু লোকসভায় দাঁড়িয়ে বসিরহাটের মানুষের ভোট নিয়ে উনি বসিরহাট মানুষের জন্য কি করেছে, বসিরহাট মানুষ কিন্তু সেটা ভালো মতো বুঝতে পেরেছে। সেই জন্য শাসক দলও সম্ভবত বুঝতে পেরেছে যে নুসরত জাহানকে দিলে আর চলবে না, নুসরত জামানের চমক কিন্তু আর খাটবে না। আমরা দেখেছিলাম নুসরত জাহান যে জায়গায় একটি লোকসভায় 7টা বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত, সেই 7টি লোকসভার মানুষের কণ্ঠ হয়ে লোকসভায় কিন্তু বলতে হয়, তাকে সেখানে দাবি দেওয়া পেশ করতে হয়। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে নুসরত জাহান এবং মিমি চক্রবর্তী, যিনি যাদবপুর থেকে জয়ী হয়েছিলেন, সেই দুজনকে কিন্তু এবারে শাসক দল টিকিট দেয়নি। সেই নুসরত জাহান কি করেছিল, সেলফি তুলছিল লোকসভাতে গিয়ে, সেগুলো মানুষ কিন্তু নোটিশ করেছে এবং শাসক দল নোটিশ করেছে, সেই জন্য তাকে টিকিট দেওয়া হয়নি। এইবারে হাজী নুরুল ইসলামকে দেওয়া হলো টিকিট। আমি প্রথমে হাজী নুরুল ইসলামের কথায় আসবো। অনেক পুরনো মুখ এবং রাজনীতি বহুত দিন ধরে করে আসছেন, এবং উনি ওই জায়গা থেকে একবার জিতেছিল, তাহলে ওনাকে কেন সরিয়ে অন্য জায়গায় দেওয়া হলো? সে জায়গায় যে জায়গায় জয়ী হয়েছিল সে জায়গা থেকে ওনাকে সরিয়ে দেওয়া হলো, সরিয়ে দিয়ে ওই জায়গায় অন্য কাউকে দেওয়া হলো। কাকে? নুসরত জাহানকে চমক দেওয়া হলো। বর্তমানে আমরা যেটা বুঝতে পারছি যে বসিরহাটে সংখ্যালঘু ভোট প্রায় 50 থেকে 55% রয়েছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাজী নুরুজ্জামানের পক্ষে কিছু ভোট গেলেও কিছু ভোট কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমি আপনাদেরকে বলছি একটা জিনিস, যে কিছুদিন আগে সন্দেশখালী কিছু কাণ্ড ঘটেছে, আপনারা দেখেছেন। তাছাড়াও রাজ্যে একের পর এক দুর্নীতি, চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এমনকি ধর্মতলায় আপনারা গেলে বুঝতে পারবেন যে ধর্নাতলায় পরিবর্তন হয়েছে। যাদের চাকরিগুলো বেচে খাওয়া হয়েছে, যাদের চাকরিগুলো মানে বেলাক করা হয়েছে, তাতে টাকা নিয়ে বান্ডিল টাকা নেওয়া হয়েছে, তারা কিছু না পেয়ে তারা ধর্নায় বসে গেছেন। এটা কিন্তু হাজী নুরুজ্জামানের বিপক্ষে যাবে এবং পক্ষেও যাবে কিছু। সেটা হচ্ছে কি, কারণ কি, যে বর্তমান আমাদের রাজ্যে ভাতার সরকার চলছে। কাজ কর্ম না থাকলেও 500 টাকা করে ভাতা, সে টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। এবং শাসক দলে যারা রয়েছে আষ্টে পৃষ্ঠে, সে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে আর এমএলএ, এমপি, মন্ত্রী, তারা সবাই এই শাসক দলের আষ্টে পৃষ্ঠে তারা রয়েছে, এবং তারা শাসক দলের আষ্টে পৃষ্ঠে থেকে বেশ কিছু অর্থ উপার্জন করেছে। সে সাদা পথের দিকে হোক এবং বেকা পথের দিকে হোক, কিছু অর্থ উপার্জন করেছেন। সেই মানুষগুলো কিন্তু থাকবে নুরুজ্জামানের পক্ষে। তো সব মিলিয়ে নুরুজ্জামানকে এই জায়গায় জেতা কিন্তু টাফ হয়ে দাঁড়াচ্ছে।
এবারে আসবো আমি রেখা পাত্র। আপনারা জানেন যে সংখ্যাগুরু ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে কম ছিল এবং আমরা কানাঘুষো এও শুনছিলাম যে মোহাম্মদ শামি, যিনি বর্তমান ইন্ডিয়ার দলে খেলছেন ফাস্ট বোলার এবং উনি বাংলাদেশেও ক্রিকেট খেলেন, আমরা শুনছিলাম সূত্র মারফত যে বিজেপি সেই জায়গায় চাল দিতে মোহাম্মদ শামিকে বসিরহাট থেকে দাঁড় করানো হতে পারে। তারপরে আমরা ইদানিং শুনলাম যে রেখা পাত্রকে দাঁড় করানো হয়েছে এবং রেখা পাত্রকে এই যে বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে যে সন্দেশখালীর মা ও বোনেরা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের একজন মুখ হলো রেখা পাত্র। সেই রেখা পাত্রকে কিন্তু বিজেপি টিকিট দিয়েছে। আমরা দেখেছিলাম যে রেখা পাত্রের বিরুদ্ধে বেশ কিছু সংখ্যাগুরু মানুষ যারা আশপাশে ছিল তারা বলা বলি করছিল যে রেখা পাত্র শুধু একাই তো আন্দোলন করেনি, সবাই মিলে আন্দোলন করেছি, আরো বড় বড় মুখ রয়েছে, সেই জায়গায় রেখা পাত্রকে প্রার্থী করা হয়েছে, তাহলে আমরা কি দোষ করেছি, আরো যোগ্য মানুষ ছিল তাদেরকে প্রার্থী করা উচিত ছিল। সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে সংখ্যাগুরু ভোট হয়তো রেখা পাত্রর বিপক্ষে কিছু যাবে, কেননা পাশাপাশি বন্ধু একজন বড় উপরে উঠে গেলে আরেকজনের হিংসা হয়, পাশের বাড়ি দুতলা হলে আমার যদি ঝুপড়ি ঘর থাকে আমার কিন্তু হিংসা হয়। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু ভোট রেখা পাত্র কাটতে পারে, সেই জায়গাতে রেখা পাত্র হয়তো সেই জায়গা থেকে পরাজিত হতে পারে। আবার যদি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি সংখ্যাগুরু যে ভোটগুলো রয়েছে তারা যদি সবাই মিলে রেখা পাত্রের ব্যালটে দেয়, ইভিএম এ যদি তারা বোতাম টেপে, তাহলে কিন্তু রেখা পাত্র সেই জায়গা থেকে জিতে যেতে পারে। এবারে আসবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী করেছে এমন একজন মানুষকে, শহীদুল ইসলাম মোল্লা, যিনি নতুন মুখ এবং একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। এলাকার মানুষ যারা আছে সংখ্যালঘু মানুষের মধ্যে তারা কিন্তু ওনাকে নিয়ে ব্যাপক সন্তুষ্ট। সেই জায়গায় উনি জিততেও পারে আবার হারতেও পারে, কারণ দেখুন সংখ্যালঘু ভোট ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিছু মানুষ এই নওশাদ সিদ্দিকীর দলকে অর্থাৎ আইএসএফ কে মুসলিমদের দল বলে প্রচার করে চালিয়ে দিচ্ছে, কিন্তু আমি কোনো অ্যাঙ্গেল থেকে বা আমরা কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পাচ্ছি না যে এই আইএসএফ দলটি শুধুমাত্র কেবলমাত্র মুসলিমদের। হ্যাঁ, এই দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী হতে পারে, যিনি একজন ধর্মগুরু বা তার পরিচয় ধর্মগুরু থেকে উনি উঠে এসছে, বিলং করে উনি উঠে এসছে। নওশাদ সিদ্দিকীও তার ছোট ভাই। টুপি পরা মানুষ হলেও যে উনি মুসলমানদের এই দল তৈরি করেছে শুধু মুসলমানদের জন্য তা নয়। আমরা দেখলাম যে 8টি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে আইএসএফ প্রার্থী দিয়েছে, তার মধ্যে 4 জন কিন্তু হিন্দু এবং 4 জন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। সেই জায়গায় যদি এই যে তকমাটা লাগিয়ে দিচ্ছে আইএসএফ এর উপরে, যে আইএসএফ শুধু মুসলমানদের দল, মৌলবাদীর দল, এই যে লাগিয়ে দিচ্ছে, যদি এইটাকে ক্লিক করে থাকে, যদি সংখ্যাগুরু ভোট যদি না সুইং করে এবং দলিত আদিবাসী গরিব মানুষের ভোট যদি না হারিজ নুরুজ্জামানের দিকে সুইং করে, তাহলে ওনার কিন্তু জেতাটা এই জায়গায় মুশকিল হয়ে যাবে। সেই জায়গায় যদি কিছু মানুষ যদি মনে করে যে না এটা শুধু মুসলমানদের দল নয়, এটা সবার দল, সবাই যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব অসহায় মানুষ তাদের দল, সেই মতো কিন্তু নওশাদ সিদ্দিকী লড়াই করছে, সেই ভোট যদি কিছুটা কেটে আসে আর সংখ্যা লঘু ভোট তারা যদি কিছু ভোট সেই জায়গায় যায়, সেই দুটি ভোট মিলিয়ে কিন্তু এই যে নওশাদ সিদ্দিকী অর্থাৎ আব্বাস সিদ্দিকী যিনি যে দলটা তৈরি করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দলের প্রার্থী শহীদুল ইসলাম মোল্লা কিন্তু জিতে যেতে পারে। আপনাদেরকে তুলে ধরলাম আজকে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেই জায়গায় কি হতে পারে।